মমিজ মেকওভার বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি টার্ম। মমিজ মেকওভার কাদেরকে করি, কখন করি, কিভাবে করি, আজকে জানবো বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। মমিজ মেকওভার নামটা শুনে যেহেতু বুঝতেই পেরেছেন, আর একটু বিস্তারিত বলতে চাই। মায়েরা তাদের প্রেগন্যান্সি পিরিয়ডে কিছু হরমোনাল চেঞ্জের কারণে এবং পরবর্তীতে যারা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করায় বা পোস্ট ল্যাকটেশনাল পিরিয়ডে তাদের শরীরে হরমোনাল চেঞ্জের কারণে বিভিন্ন রকমের পরিবর্তন চলে আসে। সেক্ষেত্রে মহিলারা অনেকটাই তাদের বডি কনফিগারেশন নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকেন। তাদের আর নতুন যে তাদের বডিতে কিছু চেঞ্জ আসে সেই জিনিসটা তাদের পছন্দ হয় না। আসলে এগুলো সবই আমরা সার্জিক্যালি কারেক্ট করতে পারি। তো সেই সব মায়েদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিওটি। আপনারা যখন এই ধরনের কোনো সমস্যায় পড়বেন তখন আমাদের কাছে শরণাপন্ন হলে আমরা মমিজ মেকওভার বা এক স্টেজে আপনার শরীরের যে চেঞ্জগুলো আসে সেটি সার্জারির মাধ্যমে যে কারেকশন করি তাকেই আমরা বলি মমিজ মেকওভার। সেক্ষেত্রে কি কি সমস্যাটা মেইনলি তারা ফেস করে, যে তাদের ব্রেস্টটা ঝুলে যায়, বিশেষ করে বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরবর্তী সময়টাতে তাদের ব্রেস্টটার আর আগের মতো টাইট থাকে না বা সুন্দর শেপটা তারা হারিয়ে ফেলেন। সেই শেপটাকে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা ব্রেস্টে কিছু সার্জারি করি। ডিপেন্ড করে তার ব্রেস্ট কতটুকু ঝুলে গিয়েছে, কতটুকু বড় হয়েছে, বা সে কতটুকু পরিবর্তন চাই, বা তার কোন কাপ সাইজটা সে ডিজায়ার করে, সেটির উপর ডিপেন্ড করে আমরা বিভিন্নভাবে ম্যাস্টোপেক্সি, রিডাকশন মায়োপ্লাস্টি অথবা ইমপ্ল্যান্ট সার্জারি, মানে ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি অথবা ফ্যাট গ্রাফটিং, এই প্রসিডিওর গুলো চুজ করে থাকি। আগে বলেছি একই সেটিং এ কয়েকটা অপারেশন করে থাকি। একটা ছিল ব্রেস্ট, পরেরটা হচ্ছে তাদের পেটে যে চেঞ্জ গুলো আসে, পেটটা অনেকটাই ঝুলে যায়, অনেক বড় হয়ে যায়, নাভিটা আর আগের জায়গায় থাকে না, অনেকটা নিচের দিকে চলে আসে। সেই ক্ষেত্রেও আমরা অ্যাসেস করার মাধ্যমে ঠিক করি যে এক্ষেত্রে তার শুধুমাত্র লাইপোসাকশনই কারেকশন হবে না, লাইপোসাকশনের সাথে তার অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামিটাক সার্জারি লাগবে কিনা। অধিকাংশ ক্ষেত্রেই এই ক্ষেত্রে আমরা লাইপোসাকশন সাথে অ্যাবডোমিনোপ্লাস্টি সার্জারিটা করলে খুব ভালো একটা শেপ দিতে পারি। অনেকের ক্ষেত্রে রেকটাস ডাইভারিকেশন থাকে। রেকটাস ডাইভারিকেশন হচ্ছে যেহেতু প্রেগনেন্সির সময় পেটটা অনেকটা ফুলে যায়, আমাদের মিড লাইন বরাবর দুইটা মাসল থাকে, যে মাসলগুলো অনেক সময় দূরে সরে যায় এবং পরবর্তীতে হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে অ্যাবডোমিনোপ্লাস্টির সময় সেই মাসলটাকেও আমরা আগের জায়গায় নিয়ে আসি এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে তার বডি শেপটাও খুব সুন্দর আসে। এছাড়া তাদের আরেকটি সমস্যা থাকে, সেটি হচ্ছে তাদের যোনিপথটা অনেকটাই লুজ হয়ে যায়, যেটি নিয়ে তাদের সাংসারিক জীবনেও অনেক সমস্যা হতে থাকে। এই একই সেটিং এ আমরা তার ভ্যাজানাল টাইটেনিং বা ভ্যাজানাল যে লুজ হয়ে গিয়েছিল সেটির কারেকশনও করে দিই। এছাড়াও যদি আরো কোথাও কোনো ছোটখাটো পরিবর্তন তার প্রয়োজন হয়, সেটি আমরা এই মমিজ মেকওভারের মধ্যেই নিয়ে আসি। তো এই ছিল মমিজ মেকওভার সম্পর্কে করা আমরা কি কি করি সেই বিষয়ে। এই অপারেশনটা যেহেতু বুঝতেই পারছেন এতগুলো অপারেশন আমরা এক সেটিং এ করি, সেক্ষেত্রে অবশ্যই তার শারীরিক অবস্থা ভালো হওয়া লাগবে এবং সেক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করে তারপরে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া বা পুরোপুরি অজ্ঞান করে এই ধরনের অপারেশন গুলো করি। এই অপারেশনের পরে আমরা সাধারণত রোগীকে একদিন হাসপাতালে রাখি এবং তারপর থেকে সে বাসায় যেয়ে স্বাভাবিক কাজকর্ম করবে। কোনো ভারী কাজ করা যাবে না 1 থেকে 1.5 মাস, এবং কিছু পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করতে হবে। সেক্ষেত্রে একটা চমৎকার আউটকাম সে অবশ্যই আশা করতে পারে। অপারেশনটা অবশ্যই সেফ, ডিপেন্ড করছে আমরা ঠিক মতো পেশেন্ট সিলেকশনটা করতে পারছি কিনা, এবং এক্ষেত্রে রোগীর ভূমিকা অবশ্যই আছে। আমাদের কাছে আসতে হবে, আমরা পুরোপুরি অ্যাসেস করব তার কি প্রয়োজন, সেটি জেনে আমরা অপারেশনটা করলে অবশ্যই একটা ভালো আউটকাম আমরা পাবো। এই ছিল মমিজ মেকওভার সম্পর্কে। আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।